দায়িত্ব। আমরা ইতিপূর্বে বেশ কয়েকটি জেলা সংসদের সাথে আমরা মত বিনিময় করেছি, যেখানে আমরা একটা জিনিস দেখতে পেয়েছি, প্রত্যেক নেতা নেতৃবৃন্দই কিছু দাবি দেওয়া উত্থাপন করেছেন। দাবি দেওয়া উত্থাপন করেছেন, এটাই বাস্তবতা। সেই ব্যাপারে আমাদের বর্তমান কেন্দ্রীয় সংসদের বর্তমান প্রেক্ষাপটের উপর আমি চারটি কথা বলতে চাই। আপনারা জানেন 2020 সালের আগস্ট মাসে আমাদের সেন্ট্রাল কমিটির সভাপতি জনাব গোলাম কিবরিয়া দুলাল পিআরএলে চলে গেছেন। উনি পিআরএলে যাওয়ার পরে আমরা একাধিকবার কিছু লোক ওনাকে নিয়ে বসে বলছি, ভাই আপনি যদি সংগঠন পরিচালনা করছেন, আপনি চলে যাচ্ছেন, আপনি আমাদের সংগঠনকে একটা বসিয়ে দিয়ে যান। কিন্তু উনি কোনো কর্ণপাত করেননি। পরবর্তীতে উনি যখন কোনো অবসর হয়ে গেলেন, তখন আমাদের সাধারণ সম্পাদক সাহেব সাংগঠনিকভাবে সংবিধানের ভিতরের আওতায় থেকে আমরা ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত করেছি এবং সেই নির্বাচিত করে আমরা শ্রম অধিদপ্তরের সাথে যোগাযোগ করার পর ওনারা দিক নির্দেশনা দিয়েছেন নির্বাচন করার জন্য লিখিতভাবে, এবং সেই প্রক্রিয়ায় আমরা আজকের এই সমাবেশ। যাক, আমি একটা জিনিস বলবো যে আপনারা যে দাবি দাওয়াগুলো বলছেন, পেশ করছেন, সেই দাবি দাওয়া আদায় করতে হলে একটি শক্তিশালী সংগঠনের প্রয়োজন। কিন্তু বর্তমানে আমাদের যে অবস্থা, দ্বিধা বিভক্ত হওয়ার কারণে, গ্রুপিং হওয়ার কারণে আমরা বিব্রতগ্রস্ত হচ্ছি। আমরা আপনার সংগঠনের সাথে সেই আগের মর্যাদা পাচ্ছি না। তাই আপনাদেরকে বলবো যে একটি শক্তিশালী নির্বাচনের মাধ্যমে একটি শক্তিশালী কমিটি উপহার দিয়ে আপনাদের সমস্ত দাবিদাওয়াগুলো আমরা আদায় করতে পারি এবং আপনারা স্বতঃস্ফূর্তভাবে সেই নির্বাচনে অংশগ্রহণ করে খন্দকার কামাল নেতৃত্বে কমিটিকে শক্তিশালী করে উপহার দিন। আমরা আপনাদের দাবি দেওয়া আদায় করবো ইনশাআল্লাহ। এই বক্তব্য শ্রমিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে কাজে বন্ধুগণ, আমি বলতে চাই, আমরা আজকে এমন একটা জায়গায় এসেছি, আমাদের কেন্দ্র কমিটির মেয়াদ কিন্তু অনেক আগেই শেষ হয়ে গেছে, তা আপনারা অবশ্যই অবগত আছেন এবং জানেন। কিন্তু এখন আমরা ইচ্ছা করলে আগের নতুন করে কেন্দ্র কমিটি গঠন করতে পারি না। আগে এক সময় ছিল আপনাদেরকে আগে কিন্তু আমরা কমিটি মনোনয়ন করতাম না, আমরা কাউন্সিল করতাম, কাউন্সিলের মাধ্যমে আমরা কেন্দ্র কমিটি গঠন করতাম। কিন্তু এখন কিন্তু সেই প্রক্রিয়া এখন নাই। এখন কিছু কিছু ডিপার্টমেন্টের এই সমস্ত সমস্যার জন্যই হাইকোর্টে রিট করে এবং রিটে হাইকোর্ট থেকে দিক নির্দেশনা দেয় নির্বাচন ছাড়া কোনো ট্রেড ইউনিয়নের কেন্দ্র কমিটি গঠন করা যাবে না, এবং বাংলাদেশের শ্রম অধিদপ্তর সেটাকে নিয়ন্ত্রণ করতেছে। এবং শ্রম অধিদপ্তর থেকে আমাদের যে 4/11/2018 সালে একটা চিঠি দেয়, আমাদের কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এবং মেয়াদ উত্তীর্ণ কমিটি এ যাবৎ পর্যন্ত সেই কেন্দ্র কমিটি পরিচালিত হয়ে আসতেছে। কিন্তু এখন সেটা আর সম্ভব না। এখন আমাদেরকে নির্বাচনের মাধ্যমে কেন্দ্র কমিটি গঠন হবে এবং সেই কেন্দ্র কমিটি দ্বারাই আজকে কেন্দ্র কমিটি পরিচালিত হবে। তো বন্ধুগণ, আমরা ইতিমধ্যেই আপনাদেরকে দ্বীপভর বিভিন্ন অঞ্চলে আমরা সরবরাহ করেছি এবং সেই ফর্মগুলো ফিল আপ করে আপনারা আমাদেরকে দেবেন, আমরা সেগুলাকে অনুমোদন করে দেবো। তারপর আপনারা কমিটি গঠন করবেন এবং জেলা কমিটির যে 21 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হবে, তারাই কিন্তু কেন্দ্র কমিটির সদস্য হবে এবং ভোট দিয়ে কেন্দ্র কমিটির নির্বাচন করতে পারবেন। তো ইতিমধ্যে আমাদেরকে অন্যান্য 20 থেকে 25টা ইতিমধ্যে আমরা জীবন অনুমোদন করে দিয়েছি এবং অন্যান্য অঞ্চলগুলো বাকি আছে, হয়তো আপনাদের এই অঞ্চলগুলো এখনো বাকি আছে। আশা করি আমরা অতি দ্রুত আপনারা এগুলাকে আমাদের কেন্দ্র কমিটি প্রেরণ করবেন, আমরা সেগুলোকে অনুমোদন করবো। অনুমোদন করার পর আপনারা কমিটি গঠন করবেন এবং ওই জীবনগুলা আমরা শ্রম অধিদপ্তরে দিব। তখনই তারা আমাদেরকে দিক নির্দেশনা দেবেন এবং ঘোষণা করার জন্য তাদের প্রতিনিধির মাধ্যমে ঘোষণা হবে এবং আমরা নির্বাচনে আগাবো। তো ইতিমধ্যে আমাদের গঠনতন্ত্র বলি আর আমরা সংবিধান বলি, সেটাই আমরা বলি না কেন, আমাদের গঠনতন্ত্রে একটা বাধ্যবাধকতা আছে, ডিসেম্বরের ভিতরেই আমাদেরকে নির্বাচন করতে হবে এবং আমরা ডিসেম্বরের ভিতরে যদি নির্বাচন করতে না পারি, তবে আমরা পরবর্তী ডিসেম্বর পর্যন্ত আমাদের আবার অপেক্ষা করা লাগবে। এই পরিপ্রেক্ষিতে আমরা বলতে চাই, আমরা ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় আমরা ডিসেম্বরের ভিতরে নির্বাচন করতে চাই। এই সহযোগিতাটুকু আপনারা করবেন। নানা পথে আমরা ডিসেম্বরের ভিতরে নির্বাচন করতে পারবো না, তাহলে আমাকে আবার পরবর্তী ডিসেম্বর পর্যন্ত যেতে হবে। তো
তো এখানে আমরা সঠিক নেতৃত্ব পাওয়ার উদ্দেশ্যে সঠিক নেতৃত্ব যারা দেবে তাদেরকে আমরা নেতা বানাবো এবং সেই নেতাদের মাধ্যমেই কিন্তু আমরা আগামী ভবিষ্যৎ পথ করব। কিন্তু আপনাদের একটা কথা বলি, আজকে আমরা যদি নেতা নির্বাচন করতে ভুল করি কিন্তু আমাদের ডিপার্টমেন্টে আমাদের অধিদপ্তরে মারাত্মক ক্ষতি সম্মুখীন হব। সেই ক্ষতি থেকে কিন্তু আমরা কোনোদিনই আর উদ্ধার হতে পারবো না। তো আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করবো না, কিন্তু আপনাদের একটা কথা বলে যাই, আপনারা যদি আজকে নেতা নির্বাচন করতে ভুল করেন, এই যে কথাটা বললাম অর্গনগ্রাম, এই অর্গনগ্রাম যদি আমাদের সংশোধন করতে হয়, এখানে আমাদের কামালউদ্দিন খন্দকারকে প্রয়োজন এবং কামালউদ্দিন খন্দকার ছাড়া এটা কিন্তু আমরা কোনো অবস্থাতে সংশোধনে আমরা নিয়ে আসতে পারবো না। আর যদি না নিয়ে আসি, আমাদের সাধারণ মানুষের খালি আমাদের এখানে সাধারণ কর্মচারী না, এমন একটা কাজ করছে, আমরা যারা বাংলাদেশে কারিগরি শিক্ষা অর্জন না করব এবং সাধারণ শিক্ষা অর্জন করব, তাদের কিন্তু এই ডিপার্টমেন্টে চাকরি করার কোনো সুযোগ নাই। তো বন্ধুগণ, আমি বলতে চাই আপনারা আগায় আসেন এবং কেন্দ্র কমিটি গঠন করার করেন, তার মাধ্যমে আমরা এটাকে সম্পূর্ণ করবো ইনশাল্লাহ। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। কিন্তু আজকে আমার আছে তারপরে যাদের চাকরি আছে ভালো, যাদের চাকরি আছে অনেকটাই, তারা কিন্তু আমাদের এখানে আসেনি। আমি শুধু অনুরোধ করবো যে আপনারা বিদ্যালয় ভুলে গিয়ে অবশ্যই বাংলাদেশ সর্বকালীন শ্রমিক কর্মচারী ইউনিয়ন জেলা সংসদ রাজশাহী তথা আমাদের কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দের আদেশ নিতে আপনারা অক্ষ কামনা করবেন। লোকসভার বিপক্ষে যদি আপনারা যান, আপনাদের সামনে কিন্তু দিন ভালো আছে না, এটা নিশ্চিত থাকে না। করবো জাতীয় সম্মানিত সভাপতি আমাদের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক আমাদের অনুরোধ করবো যে আপনি এখানে একটু হস্তক্ষেপ করেন। চাকরি আপনারা বেশি দিন না, আপনার চাওয়া পাওয়ার কিছু না। এই সরবরাহ অধিদপ্তরে সমস্ত শ্রমিক কর্মচারীদের শেষ সময় এসে আপনি দোয়া নিয়ে যান, সমস্ত শ্রমিক কর্মচারী যারা আছে তাদের পরিবার সহ আপনার জন্য দেওয়া হবে যে শেষ সময়ে গণমাধ্যম নির্বিশেষে বিধানসভাকে আপনি আমাদের পিছন থেকে আমাদের সামনে থেকে অগ্রসর হয়ে আপনি আপনার থেকে আপনি নিয়মিত সমস্ত ভাবে অনুরোধ করছি। জনগণ জাকির হোসেন বলেন, দপ্তর সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী সংসদ ছোট বরিষ্ঠ নেতা জনাব বুলবুল সাহেব এখানে আজকে যাকে আপনারা প্রধান অতিথি করেছেন, দীর্ঘদিনের সংগ্রামী নেতা, এই শ্রমিক কর্মচারী ইউনিয়ন প্রতিষ্ঠা থেকে যার অবদান, যার নেতৃত্বে আমরা অনেকেই রেগুলার হয়েছি, সে হয়েছে আমাদের জনাব বন্ধু সাহায্য ভাই প্রধান অতিথি। প্রধান বক্তা হিসেবে লিখেছেন জানলাম নাগরিকরা বিপ্লবী নেতা, সংগ্রামী নেতা, যার জীবনটা সংগ্রামে অতিবাহিত হচ্ছে। গত 35 বছর থেকে এই রাস্তাবোধ ওয়ার্কার নিয়ে কর্মকাণ্ড চলার জন্য আমাদের মোহাম্মদ কামালউদ্দিন খন্দকার ভাই, যার নামটা অনেকে খন্দকার কামাল বলেন, অনেকে বলেন কামালউদ্দিন খন্দকার। আসলে নামটা তার সুন্দর করে বলতে হবে, নাম একটা শুভ জিনিস। আপনার জন্মের পরে আপনার গার্ডিয়ান আপনাকে নাম দিয়েছে, সেই নামটা কিন্তু সবার সুন্দর করে বলতে হয়। আবার তার নাম মোহাম্মদ কামালউদ্দিন খন্দকার। ওনার নেতৃত্বে আমরা বিগত রেগুলার করি। আজকে রেগুলার হয়ে আমাদের কাছে আসছে, এলপিআরের শেষের আগ্রহকে আমাদের কাছে আসছে। আমরা কি করি, তার পাঁচার লোক একটি অসুবিধা আছে আমাদেরকে বলবো। যাই হোক, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, ঐক্যের বিকল্প নাই। আমি আবার বাস্তবে বলবো, আপনারা ঐক্য না থাকবে আপনাদের আগামী দিনে কিছুই হবে না আপনাদের জন্য। আর ঠিক আসতেছে, আর ঠিক আসতেছে, যেটা নিয়ে আপনার জীবন একটা প্রতিবাদ করতে হবে, বড় করতে। আমাদের অর্গানগ্রামটা পাশ হয়, সেই অর্গানগ্রামে কিন্তু একটা জিনিস একদম পিওর যেভাবে একটা বিশ্ব বাংলা এক্সটেনশন ডিউটি করবে, হিসাবে ডিউটি করবে, এক্সটেনশনের ডিউটি করবে, অসুবিধাকে দিয়েছে। অত ভাবতে হবে আমাদের অর্গানগ্রামের পক্ষে। অর্গানগ্রামে কেমন হয় কমিটি করে এসেছে আমাদের বন্ধুগণ, নাগরিক সম্পাদক প্রধান আমাদের কর্মচারীদের সদস্য করে আমাদের কামালকে কমিটি করে দিচ্ছে, সেই কমিটি আমরা রিলিজ করছি। আমাদের 30 বছর আগে সরকার সেখানে 50 শ্রমিক কমাইছে না, আমরা 30 বছর লোকে পরে আমরা আপনাদের বাঁধবে, সেখানে আমাদের কমে গেছে।
অতএব আরো 5,000 শ্রমিক কর্মচারী তৃতীয় চতুর্থ দিকে আমাদের দরকার। এইভাবেই আমরা আপনাদের একটা মিটিং করলাম। শিক্ষাদের বলছে কত কারণ হয় যে আমাদের সাথে আপনি কথা না বললে আপনারা এরকম মন্ত্রণালয় পাঠাবেন না। আমরা একটা প্রস্তাব রেডি করতেছি, ওই প্রস্তাব হওয়া পরে শিক্ষাদের সাথে দেখা করে তারপর আপনারা করতে হবে। যদি এই কারণে আমাদের রাজি না হয় আমাদের কঠিন আন্দোলন করতে হবে, বন্ধ করে দিতে হবে, রংপুর দিনাজপুর রাজশাহী সমস্ত কিছু বন্ধ করে দিতে হবে। নাইলে আমাদের ওই আন্দোলন পাশে কিন্তু আমরা তো চলে যাবো, আমাদের আর কোনো জায়গা থাকবে না। ঠিকাদার আছে কিন্তু আপনার আর তার লোক দেবে, আপনারা দেবে না। আর শ্রমিক ভাই বলছেন দেন, আর শ্রমিক ভাই একজন ঠিকাদার আমাদের এই 5 জন পিও লাগবে, 2 জন শ্রমিক লাগবে, অন্য শ্রমিক দিবে 5 জন একদিনের জন্য। এই কাজটা যদি না লাগে 3 জন বাদ দিয়ে দিবে, থাকবে না। অতএব আপনাদের বাসা থেকে ওয়ার্কশপ শুরু হবে, ওয়ার্কশপ থেকে নিয়মিত হতে হবে। কারণ আমাদের মধ্যে কোর্স নেই, কোর্স না থাকলে আমরা নিয়মিত হবো। অতএব আপনারা ঐক্যবদ্ধ থেকে আপনাদের দিনের অধিকার আদায়ের লক্ষ্যে আমাদের সাথে, আমাদের নেতৃত্বের সাথে আপনারা একাত্মতা ঘোষণা করেন। আগামীতে যেভাবেও নির্বাচন করতে হবে, সেই নির্বাচনের মাধ্যমে আপনারা যদি আমাদের জয়যুক্ত করেন, ইনশাআল্লাহ আপনাদের খুব ভালো হবে। অনেক কিছু বলার ছিল যেটা কিন্তু আপনারা বিরত দোয়া করেন সবাই। আমি আজকে বিদায় দিচ্ছি। জয় বাংলা। সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম। সাথী ভাইরা, আপনারা দীর্ঘক্ষণ যাবৎ আমাদের বক্তব্য শ্রবণ করছেন। আসলে দীর্ঘক্ষণ বক্তব্য হলে অনেকেই আসলে ধৈর্য হারা হয়ে যায়। আমরা অনেক সময় ধৈর্য সহকারে আপনারা আমাদের কথা শুনছেন। আজকে আমরা এখানে কি উদ্দেশ্যে এসেছি, ইতিমধ্যেই আপনারা মত হয়েছেন। আপনাদের সাথে আমরা একটা মত বিনিময়ের জন্য এসেছি। সাধু ভাইরা, আপনারা জানেন বাংলাদেশ সর্বপ্রথম শ্রমিক কর্মচারী ইউনিয়নের 2014 সালে কাউন্সিল হয়েছিল। সেই কাউন্সিলে আজকে আমরা যারা এখানে উপস্থিত, আমাদেরকে আপনারা নির্বাচিত করেছিলেন। অতদিন আমরা সেই সংসদের নেতৃবৃন্দ এখানে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। ইতিমধ্যে আপনারা জানেন অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে। সে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আমরা একসময় মাস্টারও ছিলাম। সেই 86-87 সাল থেকে বিশেষ করে অর্থ অধিদপ্তরের মাস্টারের আবির্ভাবটা আস্তে আস্তে বাড়তে থাকে। বিশেষ করে 89-90 সাল থেকে এই মাস্টার কর্মচারীদেরকে সারা বাংলাদেশে আমরা আজকে যারা মঞ্চপুষ্ট এই কর্মচারীদেরকে সুসংগঠিত করে আমরা বিভিন্ন পর্যায়ে আন্দোলন সংগ্রাম করছি। সাথী ভাইরা, আমরা আমাদের অধিকার আদায়ের জন্য বিভিন্ন সময় আমরা আন্দোলন অব্যাহত রেখেছি। আন্দোলন করতে করতে এর পর্যায়ে কথা বলেছি। ওনারা আমাদেরকে বলেছেন আপনারা আপনাদের মতো করে একটা প্রস্তাবনা যার করান আমরা ডিপ্লোমা প্রকৌশলী সমিতি আপনাদের নিয়ে আমরা এই প্রস্তাবটাকে সংশোধনের জন্য, যাতে এই পথগুলো না কমিয়ে যেখানে যেখানে অনেক পথ আমাদের দরকার, আমাদের এই সড়কের রাস্তাঘাট অনেকাংশ বৃদ্ধি হয়েছে, এগুলো রক্ষণাবেক্ষণের জন্য আমাদের অনেক পথ সৃষ্টি করা দরকার। তাই এই পথগুলো যদি সৃষ্টি না হয়, তাহলে আগামী দিনে আমাদের যে জেনারেশন যারা থাকবে তারা কোথায় নিয়োগ হবে, কিভাবে তারা আগামী। যাই হোক সাথী ভাইরা, অনেকক্ষণ বক্তব্য হয়েছে, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না। আগামী দিনে আমরা অধিদপ্তরের এই শ্রমিক কর্মচারী ইউনিয়নের ব্যানারে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে। আপনাদের দাবি দেওয়া কিছু না হলেও কিছু হয়েছে, যারা অন্তরের কাছে জিজ্ঞাসা করেন। আমরা একটা সুসংগঠিত কেন্দ্রীয় সরকার নির্বাচনের মাধ্যমে আমরা এটা নির্বাচন করতে চাই। সেই নির্বাচনে আপনারা আপনাদের মনোনীত যাকে খুশি তাকে আপনারা নির্বাচন করেন, যে আপনাদের দাবি দেওয়া আদায় করতে পারবে। সেই নেতৃত্ব আসুক, একটা সুশৃঙ্খল একটা ভালো পরিবেশ আমরা সৃষ্টি করতে চাই। আগামী দিনে যাতে আমরা এই কেন্দ্রীয় নেতৃবৃন্দ আপনাদের সেই আশা আকাঙ্ক্ষার যে দাবিগুলো আপনারা পাননি, সে দাবিগুলো যাতে আমরা দিতে পারি,
এজন্য আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি, আপনাদের দোয়া চাচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে করে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন যাতে ডিসেম্বর জানুয়ারির মধ্যে আমরা করতে পারি, সে অর্থে আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করবেন। ইতিমধ্যেই শ্রম অধিদপ্তর থেকে ঘর পাঠানো হয়েছে, জানি না হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। যারা জানেন না জেনে নিন, যদি সদস্য ফর্ম পূরণ না করেন তাহলে আপনি সদস্য হতে পারবেন না, আপনি ভোটার হতে পারবেন না। সুতরাং সকল পর্যায়ে রেগুলার ওয়ার্কার মাস্টার যারা আছেন সকলের সদস্য ফর্ম ফিল আপ করবেন এবং কেন্দ্রে পাঠাবেন। কেন্দ্রের অনুমোদনের পরে নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে এবং একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে। এ লক্ষ্যে আমরা বিভিন্ন জায়গায় আমরা সমাবেশ করে যাচ্ছি। স্বাধীন ভাইরা, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করলাম না। সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আবার দেখা হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি কর্মসূচি। আমরা কথা শোনার জন্য ওদের আগ্রহে গ্রহণ করছি। বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য শুনছেন। আমরা যদি বলি আপনারা সেই সব ভ্রমণ করছিল আমাদের হাইকোর্টের পাশে, সেখানেও অত্যাধুনিক যে অভিযোগ ছিল সেখানেও আপনারা দীর্ঘদিন বক্তব্য শুনেছেন। বর্তমান যেখানে আমাদের সঙ্গে খবর আছে সেখানেও শুনছেন। বিগত দিনে এখানে দাঁড়িয়ে কথা বলছি, সেখানে আমরা বক্তব্য শুনেছি। বিভিন্ন টেলিভিশনে বক্তব্য শুনেছি, বিভিন্ন মানুষের বক্তব্য শুনেছি, বিভিন্ন রাজনৈতিক মঞ্চের বক্তব্য শুনেছি। সেই বক্তব্য জনাব মোহাম্মদ কামাল উদ্দিন খন্দকার তার বক্তব্য আপনারা শুনেছেন। আপনারা বিচার বিশ্লেষণ করে আগামী দিনে সেই পথ বেছে নেবেন। আমি কামাল ভাইয়ের জায়গায় আমি বলতে চাই, আমি বাঙালি তাই উচিত আমার পিতা, আমি বাংলাদেশ তাই উচিত আমার পিতা, আমি বাংলার পতাকা তাই উচিত আমার পিতা। হে নদী, তোমার আহ্বান এই বাংলার 30 লাখ সন্তান আমার খাদ্য তোমার নেতৃত্ব করেছে, ছাত্রা করে দিয়েছে তোমার গরু, তুমি বলনি উচিত। এইভাবে বঙ্গবন্ধু চেতনা আমাদের আছে, তেমনি ভাবে আমাদের ভাইয়ের চেতনা, বাংলাদেশ সরকার শ্রমিক কর্মচারী ইউনিয়নের চেতনা আপনার সাথে আছে। আমরা যেন আপনার সাথে বেইমানি করিনি। আপনিও আজকে আপনাকে এই মঞ্চে মাইক্রোফোনে কথা দিতে হবে। বাংলাদেশ সরকার শ্রমিক কর্মচারী এই নেতাদের সাথে নেতৃবৃন্দের সাথে আপনার বেইমানি করবেন না। সামনে থেকে আপনি আমাদের মঙ্গল কামনা করার জন্য যারা করার দরকার আপনি তাই করবেন, সেটি আমরা আশা করছি। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের সর্বদলীয় শ্রমিক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় সমিতির সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ কামাল উদ্দিন খন্দকার। জনাব মোহাম্মদ কামাল উদ্দিন খন্দকার। বাংলাদেশ সর্বজনীন শ্রমিক কর্মচারী ইউনিয়ন রাজশাহী জেলা শাসক কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল শ্রমিক সমাবেশে সম্মানিত সভাপতি, আমার সাংগঠনিক জীবনে দীর্ঘ 35 বছরের সাংগঠনিক জীবনে আমার সাংগঠনিক সহচর এবং আমার অত্যন্ত অকৃত্রিম বন্ধু জনাব যাকে চাকরি শুরু থেকেই একজন প্রতিবাদী সংগঠক হিসাবে আমি দেখেছি। আজকে দীর্ঘদিন যাবৎ এই রাজশাহী অঞ্চলে আমাদের এই শ্রমিক সংগঠনের শ্রমিক কর্মচারীদের প্রতিনিধিত্ব আছে। আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশের সড়ক ও জনপথ অধিদপ্তরের হাজার হাজার শ্রমিক কর্মচারীদের ঠিকানা শ্রমিক কর্মচারী ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি জনাব মোহাম্মদ সাহেব, শ্রমিক কর্মচারী ইউনিয়নের সহসাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ফজলুদ্দিন আহমেদ, শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বৃন্দ, দপ্তর সম্পাদক, সড়ক ও জনপথ গাড়ি চালক সমিতির সম্মানিত সভাপতি, সড়ক ও জনপথ ওয়ার্কশপ এমপ্লয়িজ ইউনিয়নের সম্মানিত সাংগঠনিক সম্পাদক, ভারপ্রাপ্ত সভাপতি, আমার সাথে সকল সঙ্গী শ্রমিক কর্মচারীদের কেন্দ্রীয় সংসদ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, আজকে এমন একটি সময় আপনাদের সম্মুখে যদি কথা বলার জন্য দাঁড়িয়েছি। এই সময়টা হল আজকের মিটিংটি মূলত দাবি আদায়ের মিটিং। আজকের মিটিংটি হল আমাদের
সুপ্রিম কোর্ট থেকে শ্রম অধিদপ্তরকে যে নির্দেশনা দিয়েছে যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটি ট্রেড ইউনিয়নের নেতৃত্ব নির্বাচিত করতে হবে। সেই লক্ষ্যে 2018 সাল থেকে মহাপরিচালক থেকে আমাদেরকে নির্বাচনের জন্য টাকা দিয়ে আসছে, কিন্তু 2018 সালে আমাদের নির্বাচনী কার্যক্রম শুরু করা সম্ভব হয় নাই। একমাত্র কারণ যে দীর্ঘ 32 বছর আন্দোলন এবং সংগ্রামের ফলশ্রুতিতে আমরা তখন নিয়োজিত হওয়ার না পারতে আমাদের সুপ্রিম কোর্ট থেকে 20টি মামলার রায় আমাদের পক্ষে দিয়েছে। সেই মামলার রায়গুলি পাঠ করার ছিল আমাদের মুখ্য উদ্দেশ্য। আমরা ইনশাআল্লাহ আমরা যে নির্বাচনের চিন্তা না করে মানুষ বৃদ্ধ হয়ে যাচ্ছে, মানুষ অবসরে যাচ্ছে, সুতরাং তাদের এই হাজারি সে আমাদেরকে প্রাধান্য দিয়ে আমরা নির্বাচনকে প্রাধান্য না দিয়ে আমরা 20টি মামলার পরবর্তীতে আরো 11টি মামলা আমরা 31টি মামলায় এবং আমাদের যে প্রশাসনিক আদেশে 26 যে নির্দেশ হয়েছিল সর্বমোট এই সড়ক অধিদপ্তরে 5700 কর্মচারীদেরকে আমরা নিয়মিত সংস্থাপন আনয়ন করতে সক্ষম হয়েছি। চাকরির শুরুতে 1986 সালে আমি এই ডিপার্টমেন্টের মাস্টার হিসাবে অফিস সহকারী হিসেবে চাকরি করেছি, আজও অফিস সহকারী হিসেবে চাকরি করে আসছি। তখন মাস্টার ছিলাম, 2000 সালে ওয়ার্কার হয়েছি, 2018 সালে নিয়মিত হয়েছি, একই পদে চাকরি করে আসছি। আজকে কর্মচারীদের দুঃখ দুর্দশা, তাদের সুখ দুঃখ প্রত্যেকটি কর্মচারী আমার সাথে কথা বলার সুযোগ আছে। কারণ আমি যেহেতু মাস্টার ছিলাম, আমি তো ওয়ার্কার ছিলাম, আমি মাস্টার ওয়ার্কার কর্মচারীদের দুঃখ দুর্দশার সম্পর্কে আমার থেকে বেশি ওয়াকিবরা এই ডিপার্টমেন্টে কোনো না তাদের আছে বলে আমি মনে করি। দীর্ঘ 35টি বছর সুখে দুঃখে আপনাদের পাশে আপনারা পেয়েছেন। আপনাদের প্রতিটি ন্যায়সঙ্গত দাবি আদায়ের লক্ষ্যে ন্যায়সঙ্গত আন্দোলনে আমি অগ্রণী ভূমিকা পালন করেছি। কিন্তু আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে আজকে ডিপার্টমেন্টে এমন একটি দুঃসময়, যে দুঃসময় হল 1992 সালে আমাদের সর্বশেষ সাংগঠনিক কাঠামো অনুষ্ঠিত হয়েছিল। আজকে 2021 সাল নতুন একটি সাংগঠনিক কাঠামো অনুমোদন হতে যাচ্ছে। আমাদেরকে বলা হয়েছিল প্রশাসন থেকে, আমাদেরকে বিভিন্ন মিটিং সেমিনারে আমাদের প্রধান কর্মসূচি আমাদের প্রশাসন থেকে বলা হয়েছিল সড়ক ও জনপথ অধিদপ্তরের কাজের পরিধি সড়ক ও জনপথ সড়কের বিস্তৃতি অনুযায়ী 22,000 কর্মকর্তা কর্মচারীদের সমন্বয়ে একটি সাংগঠনিক কাঠামো পুনর্বিন্যাস করা হবে। কিন্তু আমরা অত্যন্ত হতাশ হয়েছি। গত মাসে আমাদের কাছে যে চিঠিটি এসেছে সেখানে আমরা লক্ষ্য করেছি যে 93 সালে যে সাংগঠনিক কাঠামোতে আমাদের যে 3য় শ্রেণীর যে পদ সংখ্যা ছিল তার থেকে 1850টি পদ আমাদের 3য় শ্রেণীর পদ থেকে কেটে নেওয়া হয়েছে, বিলুপ্ত করা হয়েছে। পাশাপাশি কি করা হয়েছে, অনেকগুলি পদে আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আজকে প্রশাসন অত্যন্ত সুকৌশল ভাবে আমাদের এই শ্রমিক কর্মচারীদের মধ্যে দ্বিধা বিভক্ত সৃষ্টি করেছে। মুষ্টিমেয় 4-5 লোক যারা প্রশাসনে দালালি করে, যারা প্রশাসন সংসদের সাথে নতজানু নীতিতে কথা বলে, তাদেরকে তারা বেছে নিয়েছে এবং তারা আজকে বিভিন্ন জায়গায় আজকে নির্বাচন চালাচ্ছে। তারা কোনদিন আপনাদের দাবি আদায় করতে আপনারা আশঙ্কা নাই। আমরা যারা অত্যন্ত উচ্চস্বরে কর্মচারীদের দাবি নিয়ে কথা বলি, কোন জায়গায় মাথা নিচু করে কথা বলি না। আমাদের মন্ত্রী মহোদয় বলেন, আমাদের সচিব মহোদয় বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেন, ওনার সাথে আমরা আমাদের দাবির ব্যাপারে আমরা কথা বলেছি। আজকে ডিপার্টমেন্টের দুঃসময় এই দালাল চক্রের আবির্ভাব হয়েছে। আমি যতটুকু জানি যারা এখানে এসেছে তারা সারা বাংলাদেশ থেকে মামলা কঠোর বিভিন্ন জায়গা থেকে অর্থ সংগ্রহ করেছে। সে অর্থ সংগ্রহ করে সম্পূর্ণ পুরো টাকা ব্যারিস্টারের কাছে না দিয়ে তারা দর্শন করেছে। তাতে অনেকে আর্থিক অবস্থার অনেক উন্নতি হয়েছে, তাদের বাড়ি গাড়ি অনেক উন্নতি হয়েছে এবং অনেক নেতা আছে এখানে যারা এসেছে তারা মামলার টাকাটাও দেয় নাই এবং মামলায় যে টাকাটা সারা বাংলাদেশ থেকে সংগ্রহ করেছে সেখান থেকেও একটি অংশ তারা বরদাস্ত করেছে। আমি নাম বলে তাদেরকে আগ্রহ করতে চাই না। যারা আজকে যে পাশের যে নর্দমা আছে তারা আমি মনে করি তারা নর্দমা কি কি অবস্থা, আজকে তাদের কি অবস্থা। আজকে তারা লম্বা স্ট্যাটাস দেয়, তাদেরকে জিজ্ঞাসা করে যে আমরা যে সবাই মামলার জন্য টাকা দিয়েছি দিয়েছ, তোমরা তুমি কি টাকা দিছো না উল্টা টাকা দিছো। সুতরাং
কর্মচারীদের সারা জীবন এই 35 বছর অত্যন্ত সততা এবং নিষ্ঠার সাথে আপনাদের দায়িত্ব পালন করেছি। আপনারা একটু হাত তুলে বলেন কেউ আমাকে কোনো সময় 1500 100 টাকা দেওয়ার সুযোগ পাইছেন? আমি কখনোই আপনাদের সেটা নেওয়া চিন্তা করি। আমি যে ব্যক্তিগতভাবে জানি মাঠে ঘাটে যারা কাজ করে, বিশেষ করে যারা বিভিন্ন মফস্বল শহরে কাজ করে, তাদের আর্থিক অবস্থাটা কি, তারা যে বেতন পায় সারা মাসে 15 দিন চলতে পারে না, ছেলে মেয়ে লেখাপড়া করা যায়, তাদের আর্থিক অবস্থা সম্পর্কে আমার সবার সম্পর্কে আমি অবগত এবং অবহিত। সুতরাং এই দুঃখী মানুষের থেকে অর্থ নেওয়া এটা আমার দ্বারা বিগত দিনও সম্ভব হয় নাই, ভবিষ্যতে আমার সাথে যে নেতৃত্ব আগামী দিনে আসবে, বিশেষ করে পরিষেবা আছে, পুরসভ আছে, আমি তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই আপনাদের সম্মুখে, যদি ভবিষ্যতে কোন কর্মচারী এদের সম্পর্কে যদি কোন রকম অর্থ আত্মসাতের যদি কোনো কথা আসে, তারা দয়া করে এই সংগঠনের নেতৃত্ব দেওয়ার চিন্তা করবেন। এই মানসিকতা নিয়ে আপনারা যদি আমার সাথে কাজ করতে চান, আমি অবশ্যই আপনাদের সাথে নিয়ে আগামী দিনে সড়ক জনপথ অধিদপ্তরের যে সমস্যাগুলো আছে, আমরা 85% কর্মচারীদের হোয়াটসঅ্যাপ থেকে বিভিন্ন সংশোধন সক্ষম হয়েছে, বাকি 15% হোয়াটসঅ্যাপ কর্মচারী তাদের সংখ্যা প্রায় 1400 মতো, তাদেরকে আমরা নিয়মিত করার পদক্ষেপ গ্রহণ করছি। পাশাপাশি আমাদের যে সমস্ত মাস্টার কর্মচারী আছে তাদের মধ্যে আজকে অনেক বিধা বিভক্ত, তারা 7টি ভাগে বিভক্ত, 7 ভাগ এখন মাস্টার কর্মচারী। আমরা যখন মাস্টারে ছিলাম তখন একটাই মাত্র সংগঠন ছিল না, 7টা বা 5টা লোক। আমরা একটি সংগঠনের মাধ্যমে সারা বাংলাদেশে মাস্টার কর্মচারীদের সংগঠিত করেছি, তাদেরকে নিউট্রাল করেছি, তাদেরকে হোয়াটসঅ্যাপ করেছি, আজকে তারা নিয়মিত করেছে। আজকে কি অবস্থা? আজকে সম্পূর্ণ উল্টা, যে মাস্টার কর্মচারীদের 6-7 বার যে যার মতো যারা আছে যারা হচ্ছে মাস্টার কর্মচারীদেরকে মফস্বলের মাস্টার কর্মচারী আশ্বাস দিচ্ছে যে তোমাদেরকে নিয়মিত করা হবে। আদৌ তাদের পক্ষে নিয়মিত করা সম্ভব সম্ভব যদি পদ না থাকে, তাহলে আপনার এই মাস্টার কর্মচারী 10,000, 20,000, 50,000 টাকা দিয়েছে, তাদের সাথে মামলা অবতীর্ণ হচ্ছে। যদি রাজস্ব খাতে যদি পদ না থাকে, কোন অবস্থা তারা নিয়মিত হওয়ার সুযোগ থাকবে। সুতরাং মাস্টার কর্মচারীদের কাছে আমি অনুরোধ রাখবো, তারা বুঝে হোক না বুঝে হোক, যেটা করে ফেলছে সেটা ফেরত আসার সুযোগ নেই। মাস্টার কর্মচারীদেরকে ঐক্যবদ্ধ হবে এবং তাদেরকে হোয়াটসঅ্যাপ হইতে এক সময় তারা নিয়মিত সংস্থাপন আসার সুযোগ লাভ করবে। সরাসরি দুঃখিত বলা অনেকদিন জানি করে, সরাসরি তাদের নিয়মিত হওয়ার কোনো সুযোগ নাই। যে যত কথাই বললো, আমি যে মাস্টার না তারা এসে বলবে আপনাদেরকে আমরা নিয়মিত করে দিচ্ছি, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই যে সড়ক জনপথ অধিদপ্তরে আগামী 30 বছরেও এই মাস্টার কর্মচারীরা সরাসরি নিয়োগ হওয়ার কোনো সুযোগ নেই। তাদেরকে কি করতে হবে? আমি যখন মাস্টারে ছিলাম, আমরা মাস্টারের কাছে সার্ভিস গ্রহণ করেছি, মাস্টার কর্মচারীদের তালিকা মন্ত্রণালয়ের বুকলেট আকারে দৃষ্টিতে পাঠাইছি, তাদের সংখ্যা তারা অবৈধ হয়েছে, তারপর আমরা হোয়াটসঅ্যাপের জন্য আন্দোলন করছি, হোয়াটসঅ্যাপ হয়েছে, তারপর নিয়মিত হওয়ার ধাপে ধাপে আমরা অবসর হয়েছি। তাদেরকে সরাসরি রেগুলার হওয়ার কোনো সুযোগ নেই। যারা আপনাদের থেকে এই সমস্ত প্রভাকাণ্ডা করে অর্থ নেয়, তাদেরকে আমি বিচার করে দিতে চাই, দয়া করে গরিব দুঃখী মানুষের কষ্টের টাকাটা আপনার আত্মসাৎ করবেন না। সারা মাসে চাকরি করে 13-14,000 টাকা বেতন পায়, তার মধ্যে যদি 25-30,000 টাকা বিভিন্নভাবে বিভিন্ন কথা বলে যদি ঢাকার মাস্টারের না তারা নেওয়া যায়, তাহলে এটা অত্যন্ত কষ্টের বিষয়। আর আমি ব্যক্তিগতভাবে মিথ্যা কথা বলা পছন্দ করি, নিজেও মিথ্যা কথা থেকে বিরত থাকি। সুতরাং আপনারা একত্রিত থাকেন, ঐক্যবদ্ধ থাকেন এবং শ্রমিক কর্মচারী ইউনিয়নের পতাকা তলে আপনারা আসেন। আমরা যদি আপনারা আমার সংগঠনের সদস্য পদে লাভ না করেন, তাহলে আমি আপনাদের সাথে ব্যাপারে কথা বলবো না। যে যত কথাই বলুন, আগে শ্রমিক কর্মচারীদের সদস্য পদ আপনাদেরকে দিতে হবে, তারপরে যদি সদস্য না হন তাহলে আমি কেন আপনার সাথে আপনার ব্যাপারে কথা বলবো? আমাদের সদস্যপদ নিতে হবে। আপনারা নবীন প্রবীণের সমন্বয়ে আগামী দিনে রাজশাহী অঞ্চলের শ্রমিক কর্মচারী গড়তে হবে, এই আশাবাদ ব্যক্ত রাখে আজকে যে চমৎকার এই সমাবেশের আয়োজন করেছেন আমার বন্ধুরা মঞ্জুর সাহেব, ওনাকে আরেকবার ধন্যবাদ জানিয়ে, এবং আপনারা যারা অনেকক্ষণ সেই সকাল 11টা থেকে এখন 3টা পর্যন্ত অপেক্ষা করে আমাদের বক্তব্য শোনার জন্য অপেক্ষা করেছেন এবং উপস্থিত হয়েছেন, সবাইকে আরেকবার ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মানুষের মাননীয় প্রধানমন্ত্রী জয়ন্তী শেখ হাসিনা এমনি দীর্ঘজীবক আশীর্বাদ ব্যক্ত রেখে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যা বক্তৃতা শোনার জন্য, যা বক্তৃতা
আপনাদের দিক নির্দেশনা বক্তৃতার জন্য আপনারা দূর দূরান্ত থেকে অপেক্ষা করছেন। সেই সংগ্রামের নেতা কামালউদ্দিন খন্দকার উপস্থিত আছেন। সংগ্রামী সাথীগণ, শ্রমিক কর্মচারী ইউনিয়নের জন্ম এই সর্বধর্ম অধিদপ্তরে শুধু কর্মচারীদের দাবি আদায়ের জন্য শ্রমিক কর্মচারীদের জন্মগ্রহণ করেছেন। শ্রমিক কর্মচারী ইউনিয়নের জন্মগ্রহণের পর থেকে যতটুকু দাবি আদায় হয়েছে পূর্বের অতীতে এরকম কোনো নজির নাই। তাই আমরা এই শ্রমিক কর্মচারী ইউনিয়নের শক্তিশালী নেতৃত্বে যদি আমরা ধরে রাখতে না পারি তাহলে ভবিষ্যতে আমাদের অন্ধকার দিন ঘুরে আসছে। বন্ধুরা, আপনারা জানেন এই যে অধিদপ্তরে একটি নতুন সেটাপের প্রস্তাব পাঠানো হয়েছে। যে প্রস্তাবে 1992 সালের সেটাপ থেকেও আরো 18 বছর পদ বিলম্ব করা হয়েছে, যেখানে পদ বৃদ্ধি করার কথা, যেখানে 7,000 পদ থেকে 22,000 পদ 22,000 শ্রমিক কর্মচারীদের প্রস্তাব করা হয়েছিল। সেই প্রস্তাবকে রাতের আধারে অন্ধকারে আমাদের রেখে এই কঠিন পরিস্থিতিতে কর্মচারীদের আমাদের নেতাদের না জানিয়ে একটা প্রস্তাবের অনুরোধ পাশ করার তারা বারবার করেছে। আমরা পাওয়ার সাথে সাথে আমরা সিভিল ইঞ্জিনিয়ারের নিকটে আমরা চলে গেলাম যে আমরা এই সেটা মানি না, আমরা এই সেটা হতে দেব না। তার প্রেক্ষিতে আমরা আমাদের এই শ্রমিক কর্মচারীদের নেতৃত্বে কর্মচারীরা একটি শক্তিশালী নেতৃত্বের হাতে তুলেছে। আমি আমার পদ থেকে সরে যাব। তাই সাথী বন্ধুরা, যেহেতু আমাদের বাধ্যবাধকতা আছে, দেশের বাইরে ভিতরে আমাদের নির্বাচনের একটা প্রক্রিয়া শুরু করতে হবে। এবং শ্রম অধিদপ্তর থেকে তারা জানিয়ে দিয়েছেন যে হাইকোর্টের দুটি কেসের মাধ্যমে তাদের শ্রম অধিদপ্তরকে সতর্ক করে দিয়েছেন আর কোন অধিদপ্তরে নির্বাচন ছাড়া কোন পাতানো নির্বাচন দিয়া কোন কমিটি হবে না এবং কাউন্সিলে কোন কমিটি করা যাবে না। আর কি বলবো, আমাদের অধিদপ্তরে আমাদের পরিষদের একটা ভাষা আছে, বলে যে দাদাই বলতে দুদিন দাঁড়িয়ে আন্দোলনের আসলে নাই দুইজনের জন্য কি দিতেছে এই শিক্ষার ক্যাটের তলে নিয়ে হাজার দাঁড়িয়ে গেছে। তারা বিভিন্ন তারা হয়ে গেছে পাবে আন্দোলনে আয়রা নির্বাচন করে ক্ষমতায় দুনিয়ার মজদ সালাম ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। কামাল ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকে আমরা দীর্ঘদিন থেকে সেই মাথার আন্দোলন শিখেছে পরিস্থিতিটা ডিপার্টমেন্টের আন্দোলন সংগ্রাম দাবি আদায় না। তাই আগামী নির্বাচন হবে এবং দুলাল ফরিদ তরুণের নেতৃত্বে একটি প্যানেল হবে। সেই প্যানেলে আপনারা যুক্ত করে শক্তিশালী একটি ইউনিয়নকে আমি দেখে দিতে চাই। আমি এই ইউনিয়নকে সেই ধান্দাবাদ চান্দাবাদ মধ্যবাদের সাথে রেখে যেতে পারি না। সংগ্রামী সাথীরা, আমি আজকে বেশি কিছু বলতে চাই না। আপনাদের প্রধান বক্তার বক্তব্য করার জন্য আমরা দীর্ঘ অপেক্ষা আছেন। আমি শুধু বলতে এই বলে যাব যে আগামী নির্বাচন সুস্থ এবং সুন্দর করে বলিষ্ঠ এবং শক্ত নির্বাচন কমিটির হাতে আমি ক্ষমতা করে আমি আমার দায়িত্ব থেকে সরে যেতে চাই। আপনাদের সবার কাছে আমার অনুরোধ করল, আপনারা আসুন, আপনারা ভোটার ফর্ম ফিল আপ করুন, কমিটি জমা দেন এবং নির্বাচন করে আপনাদের পছন্দের আপনার শক্তিশালী যেটা নেতৃত্বে উপর করুন। এই বলে আমি রক্ত প্রবেশ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা। আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি। সম্মানিত উপস্থিতি, আপনারা যে নেতাদের বক্তব্যের জন্য এখানে আপনারা আছেন, আপনারা তাদের বক্তব্য শুনেছেন। আমি এটুকু বলবো যে প্রশাসনের ভিতরে কিছু মানে কি বলবো এটাকে, এই ঘোষিনী বেগম, কিছু ঘোষিনী বেগম আছে যারা আমাদের ঐক্যকে পছন্দ করে না, আমাদের ঐক্য থাক এটা তারা চায় না। এই ধরনের ঘোষিনী বেগমদের দ্বারাই আমাদের এই বিভাজন বিভক্তির যে ইয়েগুলো মানে যে কার্যকলাপ সেটা তারা করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল, সেটা কিছুটা করেছে। ইনশাআল্লাহ আগামী দিনে আপনারা নেতৃত্বের কথা শুনেছেন। আমি বলবো এটুকুই, এখানে আপনাদের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আমি এটুকু বলবো যে আপনারা প্রথমেই লক্ষ্য করবেন আমাদের যে সমস্ত ওয়ার্কার ভাইরা 35-40 বছর চাকরি করার পর
কেস করে এখনো পর্যন্ত নিয়মিত হতে পারেনি, কেসটা এখনো ঝুলন্ত আছে, সেটার ব্যাপারে উনি ইনিশিয়েটিভ দিবেন। আরেকটা হলো যে নতুন সেট আপ তৈরি হয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ সংকলনের জন্য সেখানে কি আছে, এটা যদি পাশ হয়ে যায়, অবশ্যই আমাদের যে সমস্ত প্রজন্ম এখনো আছে, ওয়াচার এবং মাস্টার, এরা আর তাদের যে আলোর মুখ সেটা দেখতে পারবে না। আমরা এক সময় ক্যাজুয়াল ছিলাম, অন্যান্য জায়গায় মাস্টার ছিল। আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের এক পর্যায়ে কেস করে আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের নেতৃত্বে আমরা নিয়মিত সংস্থাপনায় আনায়ন হয়েছি। যেটা করেছে আমরা তাদের কাছে কি করবো। আর আপনারা সেটার জন্য পাস করতে না পারে আপনারা সেভাবে আগামী দিনে কঠোর কর্মসূচির ব্যবস্থা করবেন। এটা না করলে আমাদের যে সমস্ত মাস্টার ভাই বোনেরা আছে তাদের ভবিষ্যৎ একেবারে অন্ধকার। এই জন্য অন্ধকার, অনেক ডিপার্টমেন্টে আউটসোর্সিং এর কথা চালু হয়ে গেছে, আমাদের এখানে ছিল না। এই সমস্ত ঘোষিত এখানদের উপকৌশলের মাধ্যমে তারা এটাকে অর্ডিন্যান্সের মধ্যে যদি পাস করে নেয় তাহলে আমাদের এখানে সেটা আগামী দিনে হওয়া শুরু করবে। অতএব আপনারা, আমি দিদি কথা বললাম, আপনারা ধৈর্য সহকারে ছিলেন, কষ্ট করে থাকেন। আমার এই সমাপনী বক্তব্য শেষ করে আমি আমার নেতৃত্বকে নিয়ে আমি আমাদের স্থলে দিকে যাব। আপনারা অবশ্যই আপনারা এখানে বসেন। আমরা একটু করে জলপানির ব্যবস্থা করেছি, এটা আপনারা দিয়ে দাও। সবাইকে হাতে দিয়ে দাও। এখন দেখো আপনারা যে নির্দেশনা আগামী দিনে আসবে, এটা নির্বাচনী একটা প্রস্তুতিমূলক সভা। আপনারা কেন্দ্রীয় নেতৃবৃন্দের কথা শুনেছেন, আমার এই ব্যাপারে কোনো বক্তব্য নেই। আমার যারা এখানে এসছে আমরা যে কথাটা আপনি রাজশাহী বিভাগের ট্রেজারি অফিস সঙ্গে যোগাযোগ করছেন, এই যে আমাদের ফিক্সনের বিষয় নেই, এটাকে মাইকে বলা যাবে? আচ্ছা, আপনারা ধৈর্য সহকারে বসুন। আমি এয়ারলাইন ওরা কষ্ট করে ঢাকা থেকে এসছে, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আমরা তাদের কাছে কৃতজ্ঞতা জানাই। আপনারা কষ্ট করে আমাদের কাছে এসছেন। আমরা আপনাদের দীর্ঘায়ু সুস্থ কামনা করছি। সকলে ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। There. Subscribe to my channel. And also press this bell icon.